নিটল ডাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মজুমদার জুয়েল। দিনে বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক অজয় দাশগুপ্ত এবং ইকোনমিক টাইমসের সম্পাদক শওকত মাহমুদ। দুজনকে স্বাগত জানাই আজকে সংবাদ সম্প্রসারণে। শওকত মাহমুদ, এই স্কুল বন্ধ, স্কুল ছুটি, স্কুল খোলা, এত তাপপ্রবাহ, এর মধ্যে স্কুল 1-2 সপ্তাহ বা 1 মাসও না হলে বন্ধ থাকলো, তাতে কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? কারণ বারবার বলা হচ্ছে যে করোনার সময়ে যে ধকল সহ্য করতে হয়েছে সেটি থেকে এখনও উতরাতে পারেনি, এই কারণে তার জন্য এই ছোট ছোট ছেলে মেয়েদেরকে এরকম বিপদে ফেলা, এরকম অসুস্থতার মধ্যে ফেলার তো কোনো মানে হয় না। দেখুন, আজকে শিক্ষামন্ত্রীর বক্তব্যকে আমার কাছে খুব অমানবিক এবং অবিবেচক মনে হয়েছে। এই সোমবারে যে স্কুল খোলা 7 দিন বন্ধের পর, তখনই কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা অব্যাহত রাখা ছিল, কিন্তু তারা সেটা করেনি। এখন হাইকোর্ট যে আদেশ দিয়েছে এটা হচ্ছে অনেকটা শিক্ষা মন্ত্রণালয়ের মুখে চপে ডাকতে, কারণ সরকারের নির্বাহী বিভাগ সিদ্ধান্ত নিতে পারে না, উল্টো পাল্টা সিদ্ধান্ত নিচ্ছে এবং এক এক সময় এক এক রকম কথা বলছে। এটা কোনোভাবে মেনে নেওয়া যায়? এটা সারা দেশে একটা, আমরা জরুরি অবস্থা জারি না হলেও এটা জরুরি অবস্থার চাইতেও একটা ভয়াবহ অবস্থা সৃষ্টি হচ্ছে। মানুষ বেরোতে পারছে না, শিশুরা অসুস্থ হয়ে পড়ছে এবং হাইকোর্ট, আমি বলবো যে তারা যথাসময়ে যথা পদক্ষেপ নিয়েছে এবং উচ্চ আদালতের এখতিয়ার রয়েছে জনহিতকর কাজের জন্য তারা যে কোনো সময় তারা পর্যবেক্ষণ আদেশ দিতে পারে। সেটা এই সরকারের মন্ত্রীদের মনে রাখা উচিত। আমাদের কাছে মনে হয়েছে যে এই যে আজকে প্রথমে বলা হয়েছে যে চুয়াডাঙ্গায় 43°C, সেখানেও প্রাথমিক বিদ্যালয় খোলা রাখা হচ্ছে। আগে বলা হয়েছিল যে তাপমাত্রা বুঝে তারপরে স্কুল কলেজ 42 ডিগ্রির উপরে হলে স্কুল কলেজ বন্ধ রাখতে হবে, এই কথা বলা হয়েছিল। 42-এর উপরে গেলে স্কুল কলেজ খোলা থাকবে। এই যে মৃত্যুগুলো হলো, অনেকে ছাত্রছাত্রী হয়েও অসুস্থ হলো, তাদের দায় দায়িত্ব কে নেবে? আমার কাছে মনে হয়েছে এটা শিক্ষামন্ত্রীর যে বক্তব্য শুনলাম, আপিল করবে, এটা একটা জেদাজেদি পর্যায়ে চলে যাচ্ছে। মনে হচ্ছে যে সংঘাতটা যেন নির্বাহী বিভাগের সঙ্গে বিচার বিভাগের, এটা তাও না, সাধারণ মানুষ সাফার করছে। তারা কিভাবে এই সিদ্ধান্ত নেন? আমাদের এই কোভিড এর সময় অনেক স্কুল বন্ধ ছিল, হ্যাঁ লস হয়েছে, কিন্তু কি লস হয়েছে? এখন মানুষ কি অসুস্থ হওয়ার বিনিময়ে কি তারা তাকে স্কুলে যেতে বাধ্য করা ঠিক হয়? এবং বলা হয়েছে যে যেসব অমুক এলাকার বন্ধ থাকবে, অমুক এলাকা খোলা থাকবে, এবং আবার কিছু বলা হয়েছে যে যার যার সিদ্ধান্ত জেনে নেবে। এখন স্কুলের ছাত্রছাত্রীরা প্রতিদিন কি ফোন করে বা খবর নিয়ে জানবে যে স্কুল আজকে খোলা আছে না বন্ধ আছে? এগুলো টু মাচ। আমার কাছে মনে হয়েছে এই গরমের মধ্যে এই তামাশাটা শিক্ষা মন্ত্রণালয় না করলেও পারে। এটার জন্য আদালতকে এই পর্যন্ত যেতে হয়েছে, এটাই তাদের জন্য একটা লজ্জার বিষয়। আমি এই পরিস্থিতিতে যারা মনে করি যে 2রা মে পর্যন্ত, যেহেতু ওয়েদার ফোরকাস্টটা সেইভাবে এসছে, যদিও ফোরকাস্টের কারণে প্রথম কয়েকদিন বন্ধ রাখা হয়েছিল, কিন্তু তারপরে যখন এই তাপ প্রবাহ দীর্ঘায়িত হয়েছে তখন ছুটিটাও দীর্ঘায়িত করা প্রয়োজন ছিল। তো সেই জায়গায় শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত আমি মনে করি গোটা জাতি, এটা আমি মনে করি যে তারা কোনোভাবেই ধিক্কার দিবে না এই ধরনের। আমার মনে হয় যে সরকারের হুঁশ ফেরা উচিত, শিক্ষা মন্ত্রণালয়ের সম্বিত ফেরা উচিত, তারা এই জনহিত কার্যের বিপরীতে তারা অবস্থান করছে। আমি আশা করব যে সব শিক্ষা প্রতিষ্ঠানে যেন বন্ধ থাকে এবং কোনো শিশুকে যেন ঘরের বাইরে বেরোতে না হয়, এই পরিস্থিতি তৈরি করা, এবং সরকার এই তাপদাহের মধ্যে কোনো বাড়তি করে এমন কোনো ব্যবস্থা নিচ্ছে না এই বন্ধ করা ছাড়া। এখন কিছু ব্যবস্থা নিতে পারে কিনা, কারণ আমরা জলবায়ু দুর্যোগের কথা শুনি, শুধু মনে হয় যে ঝড় বৃষ্টি থামানোর জন্যই এই জলবায়ু তহবিল, কিন্তু এই প্রচন্ড রোদ যেটা আমরা এখন, এটা আমাদের মনে হয় যে এটা একটা নিয়মিত ঘটনায় পরিণত হতে যাচ্ছে, সেটার মোকাবেলায় আমরা কি করব সেই বিষয়টা, এবং যারা খেটে খাওয়া মানুষ, যারা ঘরে থেকে বেরিয়ে প্রতিদিন খেটে খেয়ে মজুরি আনে, তাদের জন্য কি ব্যবস্থা করা যাবে, আমি সেটা সরকারকে ভেবে দেখার জন্য। আমি তো অজয় দাশগুপ্তের কাছে শুনতে চাই, কারণ হচ্ছে যে স্কুল কলেজ খোলার বিষয়ে এই যে এরকম টানাপোড়েনটা তৈরি করার কোনো প্রয়োজন ছিল কিনা, পাশাপাশি ওই নির্দেশের মধ্যে একটা সাব নির্দেশ আছে, মানে কোনো স্কুলে যদি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র থাকে তাহলে খোলা রাখা যাবে। এখন একটা ছেলে মেয়ে বাড়ি থেকে স্কুল পর্যন্ত তো উড়ে আসবে না, তাদেরকে এই রাস্তা দিয়ে যেতে হবে, গরমের মধ্যে দিয়ে যেতে হবে। বারবার বলা হচ্ছে যে যেন বাইরে না বের হয়, যতটা সম্ভব ঘরের মধ্যে থাকা। মানে আমি জানি না, আপনি ভালো বলতে পারবেন। মানে বলা যায় যে গরম অনেক কিছু আমাদের
ওলট পালট করে দিয়েছে বা আউল ফাউল করে দিয়েছে, এরকম অনেক সময় বলে না, অনেকটা কিন্তু তাই হয়েছে আর কি। আদালতে গেছে, সেটাও কিন্তু একজন ব্যক্তি। আমরা অতীতেও জনস্বার্থে অনেক মামলা যেমন দেখেছি, আবার অনেক বিষয় আদালতের নজরে আনা ভুল বিষয়ও এনেছে, বা ভুল বা সস্তা জনপ্রিয়তা, মিডিয়া একটা পপুলিজম, এগুলো। আপনি যে প্রতিষ্ঠানে আছেন, প্রতিষ্ঠানের একজন সাংবাদিকের কথা আমার মনে আছে, যে তিনি একবার একটা কাজ করেছিলেন, যে আমেরিকার এক মেয়ে কিশোরী, সে মাদক দ্রব্যের জন্য এই হয়েছিল, সেটাও আনা হয়েছিল যে অপ্রাপ্ত বয়স্ককে সাজা দেওয়া হয়েছে। এগুলো কিন্তু আমাদের মানে আদালতের নজরে আনলেই সবকিছু একেবারে পারফেক্ট। আমার কিন্তু মনে হয় যে এই ধরনের ক্রাইসিস যখন আসে, সেটা করোনার সময় এক ধরনের পরিস্থিতি আমরা ফেস করেছি, এবং আমরা কিন্তু দেখেছি যে দেখেন করোনার সময় কিন্তু আস্তে আস্তে ওই শিক্ষা নিয়ে ওই সময় সব জায়গায় পারিনি, কিন্তু বেশ কিছু জায়গায় আমরা এই যে অনলাইন ক্লাস, হ্যাঁ, বা শিক্ষকদের আমি দেখেছি যে সাধারণ টেলিফোনেও শিক্ষক পরীক্ষা নিয়েছেন প্রাথমিক বিদ্যালয়, একদম আমি সরাসরি দেখেছি আর কি। এই বিষয়গুলো কিন্তু আমাদের বিবেচনায় নেওয়া যেতে পারে। কিন্তু এটা ঠিকই করোনার সময় যেমন অনলাইন, তখন কিন্তু ডিজিটাল ডিভিশন বা এই ধরনের কিছু প্রশ্ন এসেছিল, ডিজিটাল বৈষম্য। এখন যার এসি আছে তারা পড়াশোনা করবে, তারা এগিয়ে যাবে, আমি মাঝখানের পথটুক না হয় বাদ দিলাম যে কি করে স্কুলে যাবে, হ্যাঁ। কিন্তু যাদের এসি আছে, ধরে নিচ্ছি যে তাদের হয়তো ছাত্রছাত্রীদের অনেকের গাড়িও আছে যাওয়ার, কিন্তু তারা পড়বে, তারা শিখবে। আর যেখানে এসি সুবিধা নাই, হ্যাঁ, সেখানে তারা শিখবে না, তার মানে তারা আবার পিছিয়ে পড়বে। কিন্তু এইসব সিচুয়েশন আমার মনে হয় যে সংশ্লিষ্ট যারা, শিক্ষা মন্ত্রণালয় বলেন, জনপ্রশাসন বলেন, বিশেষজ্ঞ সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা, তারা সবাই মিলে আলোচনা করে কিন্তু, এবং আজকাল তো আর আলোচনা করতে মিটিং ডাকতে হয় না, যে গরমের মধ্যে মিটিং ডাকলে বা যানজটের মধ্যে, আজকাল তো অনলাইনে যে কোনো বিষয় মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নেওয়া যায় যে ঠিক আছে আমরা 10 জন বিশেষজ্ঞ এবং মন্ত্রণালয় বা শিক্ষকদের প্রতিনিধি, গ্রামের প্রতিনিধি, হ্যাঁ। একটা ভালো দিক আছে যে আমরা যদি সবাইকে নিয়ে আলোচনা করতে পারতাম যে কোথায় সুবিধাগুলো আছে, খুব কঠিন না তো, এমনকি 500 লোককেও আমরা কিন্তু অনলাইনে 1 ঘন্টার নোটিশে যুক্ত করতে পারি। এই ধরনের ক্রাইসিস সিচুয়েশন যে আমরা স্কুল খোলা রাখবো নাকি বন্ধ রাখবো, মর্নিং স্কুল, আমি তো ধরেন এখন থেকে 60 বছর আগে মর্নিং স্কুল করেছি, তার মানে এই ধরনের সমস্যা তো তখনও ছিল। অনেক স্কুলে এই যে বলছেন যে শিক্ষক, এখন একটা প্রবণতা থাকে, কেউ স্বাভাবিকভাবে কেউ যদি পানিতে ডুবে এমনকি মৃত্যু হয়, সেটাকেও কিন্তু এই গরমের সঙ্গে এটাকে, যে গরমের মধ্যে পানিতে নেমেছে, কিন্তু সারা বছরই তো বাংলাদেশে প্রচুর লোক, এখন এইটা একটা প্রবণতা হয়ে গেছে। কিন্তু একজন শিক্ষক কিন্তু ধান কাটতে গিয়ে তার মৃত্যু হয়েছে, অবশ্যই দুঃখজনক, এবং গরমের কারণেই হয়তো তার হৃদরোগ বা মস্তিষ্কে প্রদাহের কারণে মৃত্যু হয়েছে। কিন্তু সবাই কিন্তু ধরে নিছে যে এই স্কুল খোলা রাখার কারণে স্কুলে গিয়েছে সেই জন্য। বা আগুন লাগলে দেখা যায় যে সব খবরই আগুনের সঙ্গে, একটা বড় ঘটনা ঘটলে এই জাতীয় গুলো। আর সোশ্যাল মিডিয়াতে এখন মানে কোনটা ওপিনিয়ন, কোনটা একটা মানে জাস্ট পরিস্থিতিকে ঘোলাটে করার জন্য, কিংবা একটা মত দিয়ে, এটা নানা কারণে হতে পারে। তা আমার মনে হয় যে কিন্তু এই সার্বিক বিষয়গুলোর কথা বাদে দিলাম, বাদ দিয়েও আমি যদি ধরি যে 1 মাস বন্ধ থাকলো না হয়, অনলাইনে ক্লাস হলো, খুব বেশি ক্ষতি হতো কিনা চেষ্টা করি আপনার কাছে। হ্যাঁ, এই জায়গাটাই কিন্তু গুরুত্বপূর্ণ। গত 4 বছর আগে যদি আমরা অনলাইনে পারি, তাহলে তো এখন আমাদের পরিস্থিতির আরো উন্নতি হওয়ার কথা। এখন এমন কোনো ফাইনাল পরীক্ষা সামনে নাই যে এখন। তারপরে আমাদের আগের চেয়ে অন্তত হয়তো অনেক জায়গায় লোডশেডিং আছে, বিদ্যুতের আসা যাওয়া আছে, কিন্তু 10-20 বছর আগের যে বিদ্যুতের পরিস্থিতি, তার চেয়ে তো এখন আমরা অনেক ভালো অবস্থায় আছি। সরকারি বলছে, দাবি করছে যে রেকর্ড পরিমাণ বিদ্যুৎ এই জটিল পরিস্থিতিতেও উৎপাদন হচ্ছে। কাজে এই জায়গাগুলো শিক্ষকদেরও ভাবা উচিত যে ছাত্রছাত্রীদের যতটা সম্ভব শিক্ষার সংস্পর্শে, পড়াশোনার সংস্পর্শে রাখা, সেটা অনলাইনে হোক। এখন তো বাংলাদেশে কেন, আমি বাংলাদেশে বাইরে বসেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিয়েছি।
সেই জায়গাটাই আসলে মন্ত্রণালয়কে নিয়ে কথা হচ্ছে, তো ডিসিশনটা নিয়ে ডিসিশন হাইকোর্টের আদেশ, আবার মন্ত্রীর এইসব নির্দেশের বিরুদ্ধে কথা বলা, সবকিছু মিলে আমরা আলোচনা করতে চাচ্ছিলাম। সেই জায়গাটা একটু আসি আমরা একটু, ওই যে রেকর্ড, আজকে তো আমরা রেকর্ড করলাম, তবে এর আগেও রেকর্ড হয়েছে, 95-তে হয়েছে, 2014-তে হয়েছে, 72-এ হয়েছে, 60-এ হয়েছে, যেটা আবহাওয়া দপ্তরের বক্তব্য। কিন্তু রেকর্ডটা হলেও এত তীব্র অনুভূতি কিন্তু সে সময় হয়েছে কিনা আমি জানি না, আপনি ভালো বলতে পারবেন। আপনারা একটু আলোচনায় আসবে, একটা ছোট বিরতি নিয়ে আসি, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাই আপনাদের দুজনের সঙ্গে। আবার দর্শক, নিটল টাটার বিরুদ্ধে সংবাদ সম্প্রসারণে একটা বিরতির সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও স্বাগত। নিটল টাটার বিরুদ্ধে সংবাদ সম্প্রসারণের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক অজয় দাশগুপ্ত এবং ইকোনমিক টাইমসের সম্পাদক শওকত মাহমুদ। দুজনকে আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণ। শওকত মাহমুদ, যেটা বিরতি যাওয়ার আগে বলছিলাম যে রেকর্ড করেছি আমরা এবার, আজকেই 43 ডিগ্রিতে উঠেছে, ঢাকাতেও 40-এর উপরে এই মৌসুমে, কিন্তু এর আগেও রেকর্ড হয়েছে। আমাদের স্মৃতিতে যতটুক 2014 বা 1995 সেগুলো সহনীয় পর্যায়ে ছিল, এবার একদম অসহ্য পর্যায়ে চলে গেছে। সেটার কারণও আসলে আবহাওয়া দপ্তর বলছে ওই যে বৈশ্বিক পরিবেশ বিপর্যয়, সবকিছু মিলে। আপনার কাছ থেকে একটু বিশ্লেষণ শুনতে চাই। বৈশ্বিক পরিবেশ বিপর্যয়ের কারণ তো আছেই, একই সঙ্গে আমাদের এখানে আমাদের যে উন্নয়নগুলো হয়েছে, এই উন্নয়নগুলোকে আমরা আমাদের স্বাস্থ্যগত বা দিক থেকে, পরিবেশগত দিক থেকে আমরা কিন্তু সেভাবে কোনো পরিমাপ করি। বলা হয়েছে যে এরকম হয়েছে, আমাদের ঢাকা শহরে অনেক জলাধার কমে গেছে, অনেক গ্রামাঞ্চলে রাস্তাঘাট হয়েছে, যেমন আমাদের এই চুয়াডাঙ্গার কথা বলা হয়েছে, সেখানে জলভূমি কম, সেখানে সমতল জায়গা অনেক বেশি। আমাদের এখানে এই জিনিসগুলো হয়েছে। যেমন আমাদের এই অনেক জায়গায় আমরা ফেসবুকে আমরা দেখি যে যেগুলো কতগুলো ওষুধের কথা আমরা দেখি, যেসব ওষুধ খেলে উপকার হয়, এগুলোর জন্য ওষুধ কোম্পানির কোনো রেজিস্ট্রেশনেরও লাগে না, বলা হয় যে এগুলো খেলে ডায়াবেটিস কমে যায়, কিন্তু হয়তো কমে, কিন্তু এর সাইড এফেক্ট গুলি কিন্তু যাচাই করা হয়। যেমন একটা ড্রাগসের সাইড এফেক্ট গুলো সব জায়গায় পরিমাপ করা, কিন্তু এইসব ওষুধের কিন্তু সাইড এফেক্ট পরিমাপ করা। আমাদের এখানে উন্নয়ন যেরকম হয়েছে, উন্নয়নের কারণে আমরাই নিজেরাই বিদ্যুৎ উৎপাদন 25-26 হাজার মেগাওয়াট বাড়িয়েছি। বাড়ানোর পরে হয়তো উৎপাদন করতে পারছি ম্যাক্সিমাম আমরা দেখলাম 16,000। এখন মানুষের মধ্যে একটা ধারণা হয়েছে যে আমরা বিদ্যুতের কোনো সংকট হবে না, তো এসি ঢালাও ভাবে কিনছি, গ্রামেও এসি কেনা হচ্ছে। এখন মানুষকে দোষ দিয়ে লাভ নেই, কারণ মানুষ জানে যে বিদ্যুৎ আছে, আমি এসি দিয়ে চালাতে পারবো, কিন্তু এসির কারণে যে আবার গরমও বাড়ে সেটা হয়তো আমরা কন্ট্রোল করি। এখন আমাদের মেগা রোড এক্সপ্রেসওয়ে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়েছে, এখন গাড়ি বেশি নামলে এখন আমরা গাড়িকে দোষ দিব কি করে? কারণ আপনারা বলছেন যে এখন এত সুন্দর রাস্তা হয়েছে, তো গাড়ি চলবে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, এখন এগুলোর দিকে আমাদের কোনো নজর। তো সেই জায়গায় এই যে তাপ বৃদ্ধির ব্যাপারে আমাদেরও কিছু দায় আছে। তো আর মানুষ এত বেশি বেড়ে গেছে, ঢাকা শহরে লোক সংখ্যা কত এটা সঠিক পরিমাপ করা মুশকিল। মানুষের গায়ের উত্তাপে, শ্বাস প্রশ্বাসের উত্তাপে কিন্তু গরম বেড়েছে, এবং আমাদের বসতি ঘন হয়েছে, সেই কারণে গরমের তীব্রতাও আছে, কিন্তু একই সঙ্গে আমাদের নিজস্ব কিছু কারণ আছে। এটা আমি মনে করি না যে সরকারের পক্ষে কোনোভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব। যতখানি সরকার পারে সেটা মানুষকে একটা সহনীয় একটা জীবনযাপনের ব্যবস্থা, এটা কিভাবে করবে সেটা সরকার ভালো জানে, এটা পরামর্শ নিতে হবে। আর আমরা তো এমন একটা অবস্থায় পড়েছি যে সরকারের কোনো সমালোচনা আমরা করতে পারি, আমরা সরকারকে সামান্য ত্রুটি হলেও আমরা বলতে চাই না, আমরা বলি না, বলতে ভয় পাই যে কেন এরকম হচ্ছে। শিক্ষামন্ত্রী যেমন আজকে একটা কথা বললেন হেসে হেসে, ডিবিসি নিউজে দেখলাম যে স্কুল বন্ধ করার মতো গরম এখনো পরিস্থিতি তৈরি। এই কথাটা কি মস্করা না কি? আমরা এটার কথা বলতে আমরা কেন এই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করি না? তো উনি কি মনে করেন কত ডিগ্রি সেলসিয়াস হলে আপনার স্কুল কলেজ বন্ধ করা না? এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় যে সাধারণ মানুষের বেদনা, কষ্ট, এই কষ্টটা আমরা যেন তুলে ধরতে পারি এবং সরকারকে আমরা সচেতন হওয়ার জন্য কথা বলতে পারি। এটা কোনো রাজনৈতিক বিষয় নয়, সরকার বা বিরোধী দলের বিষয়। বিষয়টা হচ্ছে মানুষের এই দুর্ভোগ লাঘবে আমাদের কি করণীয়, কি পদক্ষেপ হইলে সমস্ত উন্নয়ন প্রক্রিয়া এগুলো সমস্ত ভেস্তে যাবে। জি, একদম পরিষ্কার। অজয় দাশগুপ্ত, যে শওকত মাহমুদ একটা কথা বললেন না, যে মানুষ এসি কিনছে, হ্যাঁ আজকে পত্রিকায় আছে লাইন ধরে বিক্রি করেও এসি
মানে দিতে পারছে না, সাপ্লাই দিতে পারছে, মানে মানুষের সক্ষমতা আছে কেনার, কিন্তু সক্ষমতা থাকলেই আমি কিনবো, কিনলে আমার পরবর্তী এফেক্টটা কী হবে সেটাও তো বোঝাতে হবে মানুষকে। পরিবেশের বিপর্যয় হতে হতে কোথায় যাচ্ছে সেটাও তো বোঝাতে হবে। এখন অনেক কাজ হচ্ছে বিশ্বব্যাপী। আমার পরিচিত একজনেও কাজ করছেন যে এই যে এই জলবায়ু মাইগ্রেশন, ক্লাইমেট চেঞ্জ মাইগ্রেশন, মানে আবহাওয়ার কারণে এই যে গরম এলাকায় আমরা এখন হয়তো দেখবেন যে বাংলাদেশের অনেকে এই গরমের জন্য ভাববে যে শীত প্রধান কোনো এলাকায় চলে যাওয়া যায় কিনা। এগুলো তো সত্যি আপনার যথার্থই, আপনি এবং শওকত মাহমুদ দুজনেই প্রসঙ্গটা এনেছেন। অনেকেই বলছে ঢাকা শহরের চারপাশে 4টা নদী, এইটার আমরা বর্ষা হয়তো এখন নেই কিন্তু আসবে তো কোনো না কোনো ভাবে। আমরা কি সেই ধারণ ক্ষমতা কাজে লাগাতে পারছি? আমরা এত বছরেও আমরা হাজারীবাগ থেকে ট্যানারি সরিয়ে দিয়ে যে শহরের মধ্যে থাকবে না, ওখানেও তো আমরা সেই পরিবেশ দূষণকারী, পরিবেশ দূষণ বন্ধের জন্য ইটিপি তো চালু করাতে পারলাম না। কোনো মানে মনে হলো যে ওখানে যাদেরকে জমি দিয়েছি কারখানা স্থাপনের জন্য, কিংবা এই যে এত যানবাহন, দেখা যাচ্ছে যে মেট্রো রেল তো বেটার সার্ভিস দিচ্ছে আমাদের নিচের দিকের, পরিবেশের জন্য ভালো হচ্ছে, বিদ্যুতে চলছে ওটা, মানে কালো ধোঁয়া কম ছাড়ছে নিচের রাস্তায় যানবাহন। আমরা তো সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আর একটা মেট্রো রেলের উদ্যোগ এখনো মানে কিছুটা কাজ শুরু হয়েছে। কিন্তু বলছি যে এই যে জায়গাগুলো, কিংবা এই যে করোনা কালে যেটা আমরা সুবিধা পেলাম কিছুটা হলেও, অনলাইন ক্লাস বা অন্যান্য অফিসের মিটিংগুলো করা, এমনকি প্রধানমন্ত্রীও শত শত মিটিং করেছেন এই 2 বছরে, সেইগুলো আরো পর্যালোচনা করে যে আরো কি করে এই সুবিধাগুলো বাড়ানো যায়। এখানে আমি আপনার সাথে যুক্ত করি অজয়দা, একটা জিনিস হচ্ছে যে এক তো গাড়ি তো নামবে, ঠিক আছে, ভালো মেট্রো রেল চলছে সবকিছু, 27% যে ফিটনেসবিহীন গাড়ি সেটা সবাই জানি, সেটা বন্ধ করলে তো অনেকখানি কন্ট্রোল করা সম্ভব। সেইটা বন্ধ করলে ঢাকা শহরে শুধু, হ্যাঁ, ফিটনেস বিহীন না শুধু, আরো বহু যেগুলো ধরেন আমি হাতের জিলে দেখেছি যেগুলো বেশি ভাড়া নিয়ে চালায়, 20 টাকা 30 টাকা পর্যন্ত ভাড়া নিচ্ছে অল্প দূরত্বের জন্য, সমানে কালো ধরে। ওখানে তো সর্বোচ্চ আধুনিক মানের গাড়ি দেওয়ার কথা ছিল, কিন্তু কালো ধোঁয়া চড়ছে এবং পুলিশ ওখানে পাহারায় আছে নিরাপত্তার জন্য, তারাও কিছু দেখছে না। হাতির ঝিলের মতো ভেতরে যেখানে একেবারে খুব ওয়ান ওয়ে রাস্তা, পরিবেশ ভালো, গাছপালা আছে, সেখানেও কিন্তু কালো ধোঁয়া ছড়িয়ে যাচ্ছে। ওখানে যে লেক গুলো আছে হাতির ঝিলের ভিতরে, সেগুলোর আশপাশে গন্ধে হাঁটা যায় না। এই জায়গাগুলো কিন্তু আমরা স্মার্ট বাংলাদেশের স্লোগান দিয়েছি, কিন্তু রাজনৈতিক দল, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের এমনকি বিজ্ঞানী, আমরা কি স্মার্ট হওয়ার পথে পদক্ষেপ নিচ্ছি না তো। আমাদের এই সমাজকে আমরা গর্ব করে হয়তো বলছি যে আমরা প্রকৃতিকে জয় করছি, কিন্তু প্রকৃতির সব জয় যে জয় না, এমনকি মানব জাতির বিনাশও ডেকে আনতে পারে। এই বিষয়গুলো সচেতনতা যদি না করতে পারি, আমরা কিন্তু আসলেই বিনাশের পথে যাবো। সুবিধা বেড়েছে, বিদ্যুৎ সুবিধা বেড়েছে, কিন্তু সেই সুবিধা কাজে লাগিয়ে যেন আমরা পরিবেশ রক্ষা করেও, ঢাকা শহরে গাছপালা নাই, কিংবা উদ্ভট গাছ পানি শোষণ করে মাটির নিচ থেকে, সেই গাছ আমরা লাগাচ্ছি এবং প্রচুর বিদেশি গাছ আমরা নিয়ে আসছি। হ্যাঁ, বনসাই গাছ লাগাচ্ছি, অজয় দাশগুপ্ত, বনসাই গাছ লাগিয়ে আমরা সৌন্দর্য বর্ধন করছি। সৌন্দর্য বর্ধন তো একটা জায়গায়, কিন্তু ঢাকা শহরে মাদানী সাহেব বলে পাকিস্তানের একজন ছিলেন, ওয়াবদার চেয়ারম্যান ছিলেন, তিনি তো ঢাকা শহরে সবকিছু বন্ধ করে, লেক টেক যত রকমের খাল ছিল, ওনার উন্নয়নটা ছিল ওইভাবে। হাইকোর্ট সুপ্রিম কোর্টের ভেতরে এখানে বিশাল জলাধার ছিল, কোথায় সেটা কারা বন্ধ করলো? এইগুলো তো শহরের মধ্যে ছিল, 10-20টা 50টা খাল ছিল। এখন কেন নির্দেশ দিয়ে এরশাদ সাহেব একবার বললেন যে সব বক্স কালভার্ট করে দেব, খালের দরকার নাই, রাস্তা করে দেব, তাতে শহরের সৌন্দর্য বাড়বে। এই যে কাজগুলো আমাদের অপরিকল্পিত, অদূরদর্শী, এইগুলো স্মার্ট বাংলাদেশের সঙ্গে যায় না। এগুলো অবশ্যই আমাদের নজর দিতে হবে। অবশ্যই আপনারা থাকবেন, আর একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের সঙ্গে আলোচনায়। দর্শক, নিটোল টাটার বিরতি সংবাদ সম্প্রসারণে আরো একটা বিরতি, সঙ্গে থাকবেন। বিরতির পর স্বাগত আরও একবার নিটোল টাটা নিয়মিত সংবাদ সম্প্রসারণের সঙ্গে আছেন অজয় দাশগুপ্ত এবং শওকত মাহমুদ। উপজেলা নির্বাচন হচ্ছে প্রথম পর্যায়ে, এবং আজকে বিভিন্ন জায়গায় যাচ্ছেন নির্বাচন কমিশনাররা। তারা আজকে একটা হুমকি দিয়েছেন যে মন্ত্রী এমপি যেই হোক, আচরণবিধি লঙ্ঘন করে কাউকে ছাড় দেওয়া হবে না। ছাড় দেওয়া হয়েছিল বা নিয়ন্ত্রণ কি করা গেছে আগের নির্বাচনগুলোতেও? এটাতে সম্ভব, পারবে? আমার মনে হয় না যারা সেটা পারবে, কারণ এত ধরনের তৎপরতা চলবে।
তারা সেগুলো মনিটর করে হয়তো প্রতীকী দু একজনকে করতে পারেন, কিন্তু এটাতে আমার মনে হয় না যে নির্বাচনের কোনো কল্যাণ সাধন হবে। নির্বাচন যে জায়গা থেকে যেভাবে হচ্ছে, এতে করে আপনি কিভাবে মন্ত্রী এমপিদেরকে আপনি আটকে রাখবেন? কারণ আপনি প্রথমে বলেছিলেন যে যারা এমপিদের স্বজন মুখ্যমন্ত্রী স্বজন তারা দাঁড়াতে পারবে না। দ্বিতীয় পর্যায়ে এসে বললেন যারা প্রতিষ্ঠিত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। তো খোদ আওয়ামী লীগই তো ব্যর্থ হয়েছে তাদের নিয়ন্ত্রণ করতে। এখন এই ইলেকশন কমিশন তো আর আওয়ামী লীগের চেয়ে বড় প্রতিষ্ঠান নয়। আওয়ামী লীগ যেটা মনে করবে সেটাই করবে, এবং ইলেকশন আচরণ বিধি বা শৃঙ্খলা পরিপন্থী অনেক কাজ হবে, এটা আমার একটা আশঙ্কা। আর নির্বাচন কমিশনাররা যে ভাষায় কথা বলেন, পানির চুন না থাকলে ভোটারবিহীন নির্বাচনের মতো হচ্ছে পানির চুন না থাকা। আমার মনে হয় যে নির্বাচন কমিশনার মরহুম মাহবুব তালুকদারের ভাষা আর এখনকার নির্বাচন কমিশনারদের ভাষা, এটা আমরা আশা করব যে জনগণের চটকদার অনেক কথা আছে, কিন্তু এগুলো যেসব জায়গা থেকে বলা শোভন নয় সেসব জায়গা থেকে বলা হচ্ছে। আমরা মনে করি প্রার্থীদের দায়িত্ব যে উপর ছেড়ে দিলে যে তারা ভোটার নিয়ে আসবে, আর নির্বাচন কমিশনের কোনো দায়িত্ব নেই, তাদের ডেকোরেটরের মতো কাজ করে যে চেয়ার টেবিল এবং খাওয়ার ডেকচি এনে সাপ্লাই দেওয়া, এটা চাই না। তো সেই নির্বাচন কমিশনেরও কাজ আছে, এবং তারা দেখাতে সক্ষম হবেন কিনা যে আসলেই এই জায়গাটায় তারা কি করবেন। মন্ত্রী এমপিদের নিয়ন্ত্রণ করলেই যে নির্বাচন সুষ্ঠু হয়ে যাবে, আর প্রার্থীরা নিজেরা মারামারি করবে না বা সংঘাত হবে না শাসক দলের মধ্যে, এটা আমি মনে করি না যে এই ধরনের কোনো চিন্তা কোনো স্বাভাবিক হবে। জি, অজয় দাশগুপ্তর বিশ্লেষণ শুনবো, কারণ হচ্ছে মন্ত্রী এমপিদের কথা যেহেতু এলোই, আওয়ামী লীগের কথাও এলো। আওয়ামী লীগ একবার নির্দেশ দিল, হুঁশিয়ারি দিল চরম ব্যবস্থা নেওয়া হবে, আবার বলল যে এমন কোনো যদি অবস্থা তৈরি হয় তাহলে বিশেষ বিবেচনা করা যেতেও পারে। মানে এই কথাগুলোর ফলে এই মন্ত্রী এমপি তাদের আত্মীয় স্বজন তারা দাঁড়ালো, তাদের পক্ষে তারা নামবে না? আমি প্রথম একটা কথা বললেন, এই যে আওয়ামী লীগ যে প্রসঙ্গটা এনেছে, মন্ত্রী এমপি বা এই পর্যায়ের, শুধু এর বাইরেও যাওয়া উচিত, কিন্তু আপনার শুধু উপজেলায় নয়, পৌরসভা বা স্থানীয় সরকারের যে এই কথাটা যেটা নিয়ে এসে যে এক পরিবারের ঘনিষ্ঠজনরা একাধিক জনপ্রতিনিধি নির্বাচনে অংশ নেবে না, এইটা ভবিষ্যৎ এমনকি দলেরও শুধুমাত্র মানে নির্বাচনী জনপ্রতিনিধির ক্ষেত্রে না, এই যে কথাটা নিয়ে আসছে, এইটা এখন প্রতিষ্ঠিত করতে না পারুক, 5 বছর 7 বছর পরে হোক, কিন্তু রাজনীতির জন্য, সমাজের বিকাশের জন্য, অনেক মানুষের ভূমিকা রাখার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। পারুক না পারুক, কেউ বলবে যে অমুকে মন্ত্রী, তার ভাই তো আর একজন মেয়র হয়ে আছে, তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয় না। এই প্রসঙ্গগুলো কিন্তু জোরালো ভাবে আওয়ামী লীগ একটা সাহস দেখিয়েছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তিনি এই একটা উদ্যোগ নিতে পেরেছেন। আমার মনে হয় যে আমাদের সমাজ, রাষ্ট্র, যারা নিজেদের সুশীল সমাজের প্রতিনিধি দাবি করেন, কেন পারলো না এইটার জন্য কথাগুলো না তুলে এইটা সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। যিনি মন্ত্রী, তার স্ত্রী মেয়র, তার ছেলে উপজেলা চেয়ারম্যান, আর এক ছেলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, আর একজন প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তা, বা আর একজন স্কুল ম্যানেজার কমিটির, এই জায়গাগুলো আমাদের সমাজের গণতন্ত্রের জন্য মোটেই ভালো না। দলমত নির্বিশেষে গণমাধ্যম শুরু করে সবাই এই জায়গাটা প্রতিষ্ঠিত করার জন্য কথাগুলো আগামীতে আরো জোরের সঙ্গে বলবে, এটা প্রত্যাশা থাকবে। আগামীকাল আওয়ামী লীগের সভা, আশা করব এই জায়গাগুলোতে ছাড় দেওয়ার প্রশ্ন না, বিশেষ ছাড় দেওয়ার প্রশ্ন না, হইতে পারে ছাড় দেওয়া, কিন্তু এই যে একটা নীতিনিষ্ঠ অবস্থান সমাজের গণতন্ত্রের জন্য, এমপি তার ভাইয়ের উপজেলা চেয়ারম্যান না হলে বা ছেলের, না, কিন্তু অজয় দাশগুপ্ত, এখানে তো এই প্রশ্ন তাহলে তারাও করতে পারে, তাহলে কেন্দ্র থেকে আসুক, কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে যাবে, উদাহরণটা তৈরি হোক। অবশ্যই আমি কিন্তু সেই কথাটাই শুরুতে বললাম যে এখন প্রতিষ্ঠিত না হোক, কিন্তু কথাটা উঠেছে, কথাটা সমাজে প্রতিষ্ঠিত করতে হবে, এবং সবাইকে এটা প্রতিষ্ঠিত করার জন্য আপনি এনজিও গুলো দেখেন না, বড় এনজিও 1000 কোটি টাকা সম্পদ নাড়াচাড়া করছে, ব্যবসা নাড়াচাড়া করছে, কারা উত্তরাধিকার কারা হচ্ছে? সেই ছেলেমেয়েরা হচ্ছে, স্ত্রী হচ্ছে, সবাই হচ্ছে। এগুলো কি আমাদের অজানা? কাজেই শুধুমাত্র রাজনৈতিক দলের ক্ষেত্রে না, নির্বাচনের ক্ষেত্রে না, সব জায়গায় আওয়ামী লীগ একটা সাহসী উদ্যোগ নিয়েছে। সেই উদ্যোগ
এইবারে প্রতিষ্ঠিত যতটা করতে পারে করুক, কিন্তু ভবিষ্যতে সব দলের জন্য আপনি একজনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বা মহাসচিব বানায় দিলেন দলের, আর কেউ দলের মধ্যে এই জায়গাগুলো যে আমাদের সমাজে চলছে, উপজেলা চেয়ারম্যান বানায় দিলেন, ইউনিয়ন মেয়র বানায় দিলেন। ঠিক আছে অজিত গুপ্ত, আপনার কথা পরিষ্কার। শওকত মাহমুদ, আপনার কাছে জানতে চাই যে পরিবারের থেকে, ধরেন আমার মা আমার বাবা কেউ রাজনীতিতে আছেন দীর্ঘদিন ধরে, প্রধানমন্ত্রী অথবা দলের সভাপতি, আমি কি রাজনীতি করতে পারি না? আমার তো দেখে দেখে আমার পরিবারকে দেখে আমার আগ্রহ হতেই পারে, আমার দোষটা কোথায়? মানে পরিবারতন্ত্রে যদি এখানে আসি, এটা নিয়ে এত সমালোচনা হয়, তাহলে পরিবার তো, ছেলেমেয়েরা তো বাবাকে দেখে মাকে দেখেও সামনের দিকে এগোতে চায়। শওকত মাহমুদ, শোনেন, স্বতঃস্ফূর্তভাবে কেউ যদি গ্রহণযোগ্যতার দিকে নিজেকে নিয়ে যেতে পারে পরিবারের সদস্য, সেটা এক জিনিস। তা আমাদের এখানে নির্বাচন ব্যবস্থাটা এরকম হয়ে গেছে, যারা এমপি মন্ত্রী বা যে পরিবারের যারা এইসব পদে আছে, এবং কোন নির্বাচনই তাদের প্রভাবের বাইরে। এখন কুমিল্লার এমপি তার মেয়েকে মেয়র বানিয়েছে, এখন তার প্রভাবকে আপনি কিভাবে অস্বীকার করবেন? কারণ তারা চিন্তা করেন যে এটাই হচ্ছে আমার বিশ্বাস। কিন্তু এই মেয়ে যদি স্বয়ং স্বতঃস্ফূর্তভাবে রাজনীতির মধ্য দিয়ে একটা জায়গায় আসতো, তাহলে একটা ভিন্ন জায়গার কথা ছিল। কিন্তু এগুলো স্বতঃস্ফূর্তভাবে আসছে, চাপিয়ে দেওয়া হচ্ছে, এবং প্রত্যেক আমরা সংযোগটা একদমই হারিয়ে ফেলেছি। অজয় দাশগুপ্তর কাছ থেকে শেষ করতে চাই, কারণ যেহেতু অজয় দাশগুপ্ত, আপনি, আমি বলবো যে এই যে প্রশ্নগুলো আসছে, এই প্রশ্নগুলো আরো বেশি বেশি করে আসুক, এইটা আমার প্রত্যাশা থাকবে। এই নাগরিক সমাজ বলেন, সুশীল সমাজ বলেন, পেশাজীবী বলেন, হ্যাঁ, আমাদের সমাজে তো কতগুলো আছে আইনজীবী পুত্রের হাতে সব মামলা তুলে দিয়ে যায়, হ্যাঁ, বা এই জায়গাগুলো তো বিচার, সর্বোচ্চ আদালতে দেখবেন অনেক বিচারক আছেন যারা তাদের পরিবারের মানে পূর্বসূরি যারা ছিল তারা কেউ না কেউ, অনেকে আছে এই পদে ছিল এই ধরনের। এইগুলো আমাদের সমাজে আছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বিশেষ করে মানে প্রবণতা আছে এই ধরনের পারিবারিক, কিন্তু তার মধ্যে সমাজের ধরেন আমি যোগ্য হতেই পারি, কিন্তু আমাকে পিতা এমপি বা মন্ত্রী, আমাকে মেয়র না হলে আমি সমাজের কোনো কাজ করতে পারবো না। আমি উপজেলা চেয়ারম্যান না হলে বা আমি এইরকম একটি পদ না পেলে আমি সমাজের জন্য, তা কি ঠিক কথা? তা না, বরং এই জায়গাটাও সবাইকে, আরো অনেকে পরিবারের বাইরে, পরিবারের ভেতরের যোগ্য লোক থাকতে পারে, কিন্তু তাকে একেবারে উপজেলা চেয়ারম্যানই হতে হবে, আর কোনো জায়গা তার জন্য সমাজের দেশ দশের কল্যাণের জন্য নাই, এই ধারণাটা ভুল। একদম পরিষ্কার। অজয় দাশগুপ্তর সময় একদম শেষ। আপনাকে অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। শওকত মাহমুদকে আমরা আগে হারিয়ে ফেলেছি, তাকেও ধন্যবাদ দিয়ে রাখি। দুজনকে অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল নিটল টাটা নিবেদিত আজকের সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গে থাকবেন।